বড়সড় হামলার আশঙ্কা জন্মেছে ভারতের মণিপুর রাজ্যে। প্রতিবেশী মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে বলে সম্প্রতি জানিয়েছে দেশটির গোয়েন্দারা। সেক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর মেইতেই অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেভেন সিস্টার্সের এই অবিচ্ছেদ্য অংশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ভারতের তেমন মাথা ব্যথা নেই বলে মনে করছে মণিপুরের কংগ্রেস এমপি, চিত্র পরিচালক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমল আকুজাম। তার মতে, ভারত সরকার মণিপুরকে ক্রমে আফগানিস্তানের মতো একটি ব্যানানা রিপাবলিকে অর্থাৎ রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং আইন শৃঙ্খলাহীন রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই একটি সাক্ষাৎকারের সূত্রে আকুজামের কাছে জানতে চেয়েছিল মণিপুর ধীরে ধীরে আরেকটি আফগানিস্তানে পরিণত হচ্ছে কিনা। জবাবে আকুজাম বলেন, মণিপুরে যা হচ্ছে ভারত সরকার তা হতে দিচ্ছে। অতএব মণিপুর আফগানিস্তানের পথে যাচ্ছে কিনা সেই প্রশ্ন না করে আমাদের জিজ্ঞাসা করা উচিত, কেন ভারত সরকার মণিপুরকে আফগানিস্তানের মতো একটি ব্যানানা রিপাবলিকে পরিণত হতে দিচ্ছে। আকুজামের অভিযোগ, মণিপুরকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র চলছে। তার মতে, কোনো শক্তি এই গোটা পরিকল্পনা অন্য একদল লোকের সঙ্গে মিলিতভাবে করছে। এদের উদ্দেশ্য রাজ্যটিকে টুকরো টুকরো করে ফেলা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান বা মধ্যপ্রদেশে যদি এমনটা ঘটত তাহলে কি এই ঘটনা এভাবে চলতে দেওয়া হতো? বেশিরভাগ মানুষই বলেন না, তা হতো না। তিনি আরও বলেন, মণিপুরে ৬০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এত সংখ্যক নিরাপত্তা কর্মী নিশ্চিতভাবেই অনেক আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা করা হচ্ছে না। মণিপুরে গত ১.৫ বছরের সহিংসতায় অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। সহিংসতা শুরু হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মণিপুর রাজ্যে সফর করেননি। আকুজাম বলেন, মণিপুরে যে সহিংসতা দেখা গেছে তা উত্তর ঔপনিবেশিক ভারতের নজিরবিহীন। এটিকে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক অভিযান দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের গৃহযুদ্ধ বলা যেতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর থেকে মানুষের আস্থা চলে যাওয়ার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন আকুজাম। পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করেন পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর উপরে মানুষের আস্থা হারানোর প্রশ্নে। তিনি বলেন, শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও যেভাবে জানমালের ক্ষতি হচ্ছে এবং রাজ্য জুড়ে অরাজকতা বিরাজ করছে, তাতে করে একটি সময় পর সাধারণ মানুষ পুলিশের উপর থেকে স্পষ্টতই আস্থা হারিয়ে ফেলবে। ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রসাদকে কেন্দ্র করে চলছে ব্যাপক তোলপাড়। সম্প্রতি বিশ্বের সবথেকে সম্পদশালী হিন্দু তীর্থগুলোর অন্যতম তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডু তথা প্রসাদে পশুর চর্বি পাওয়ার পর তা নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে গোটা ভারত। জানা গেছে, এতদিন তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ তৈরির জন্য যে ঘি ব্যবহার করা হতো তাতে পশুর চর্বি পাওয়া গেছে। বিষয়টি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অভিযোগ আকারেই প্রথমে সামনে আসে, কিন্তু এখন বিষয়টি নিশ্চিত যে ঘিয়ের মধ্যে পশুর চর্বি মেশানো হয়েছিল। তিরুপতি মন্দির পরিচালনা করে যে তিরুমালা তিরুপতি দেবস্থানম, সেই টিটিডির নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামলা রাও অবশ্য এর আগে বলেছিলেন যে শুধুমাত্র বনস্পতি ঘিতে ভেজাল মেশানো হয়। তবে এখন তিনিও জানিয়েছেন যে লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত ঘিতে পশুর চর্বির অস্তিত্ব পাওয়া গেছে। উল্লেখ্য যে তিরুপতি সহ ভারতের বহু মন্দিরের প্রসাদ সম্পূর্ণভাবে নিরামিষ হয়ে থাকে। আবার দক্ষিণ ভারতীয় ভক্তদের বড় অংশ নিরামিষাশী। তাই তাদের আরাধ্য দেবতার যে প্রসাদ তারা খাচ্ছেন তাতে পশুর চর্বির উপস্থিতির খবর তাদের খুবই বিচলিত করেছে বলে জানা যাচ্ছে। টিটিডির নির্বাহী কর্মকর্তা বলেন, দায়িত্ব নেয়ার পর আমি যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি তখন তিনি আমাকে প্রসাদের গুণাগুণ সম্পর্কে বলেছিলেন। সেজন্যই আমি এ বিষয়ে মনোযোগ দেই। সেই সময় 5টি সংস্থা ঘি সরবরাহ করছিল, কিন্তু যখন আমি গুণগত মানের ব্যাপারে সতর্ক করি তখন একটি বাদে বাকি সংস্থাগুলোর মান উন্নত করে। অন্য সংস্থাটিকে আমরা কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করি।
টিটিডি গুজরাটের ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড বা এনডিডিবির কাফ ল্যাব বা সেন্টার ফর অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুডের কাছে মন্দিরে ব্যবহৃত ঘিয়ের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিল। গত 17 জুলাই নমুনা সংগ্রহ করা হয় এবং 23 জুলাই পরীক্ষা শেষ হয়। পরীক্ষার রিপোর্টে লেখা হয়েছে ঘিয়ের এস ভ্যালু কখনো কখনো বেশি বা কম হয়, আর এরকম হলেই বোঝা যায় যে ঘিয়ের সাথে চর্বি মেশানো হয়েছে। রিপোর্টে এটাও বলা হয়েছে যে বনস্পতি তেল এবং প্রাণীজ চর্বি দুই মেশানো হয়েছে ঘিয়ের সাথে। প্রথম ধাপের পরীক্ষায় পাওয়া গেছে সয়াবিন, সূর্যমুখী, রেপসিড, তুলোর বীজ ইত্যাদির সাথে মাছের তেল ব্যবহার করা হয়েছে ভেজাল হিসেবে। দ্বিতীয় মাপকাঠিতে দেখা গেছে যে ঘিয়ের মধ্যে নারকেল ও তালের বীজের চর্বি মেশানো হয়েছে। তৃতীয় পর্যায়ে পাম তেল ও গরুর চর্বি, আর চতুর্থ পর্যায়ে ভেজাল হিসেবে শূকরের চর্বি পাওয়া গেছে। এদিকে পরীক্ষাগারে রিপোর্টটি দেখেছেন এমন দুজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছে সংবাদ মাধ্যম বিবিসি, যারা দুগ্ধ ও খাদ্য নিরাপত্তার ব্যাপারে বিশেষজ্ঞ। নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন বলেন, ঘিতে ভেজাল দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট, কিন্তু শুধু এই রিপোর্টের ভিত্তিতে ভেজাল হিসেবে ভেজিটেবল অয়েল মেশানো হয়েছিল নাকি পশুর চর্বি সেটা নিশ্চিত করা যাবে না। সাধারণত 6 লাখ লিটার গরুর দুধে 15 টন ঘি পাওয়া যায়। আমার জানা মতে ঘি সরবরাহকারী সংস্থাটির কাছে এই পরিমাণ গরুর দুধ সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। এছাড়া এই ঘিয়ের দামও খুবই কম, তাই ভেজাল নিশ্চয়ই হয়েছে, তবে কোনটা ভেজাল তা বলা যাবে না। গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় 4000 পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরনো ডিভাইস, যেটির মাধ্যমে বার্তা আদান প্রদান করা যায়। এই পেজার বিস্ফোরণের ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসে লেবানন। একই সাথে এই ঘটনার রেশ ধরে টনক নড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বকশায়েশ আরদেস্তানি সম্প্রতি এক বিস্ফোরক তথ্যের খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যা পরিষ্কারভাবেই ইসরায়েল জানত। তার ধারণা, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। আহমেদ বকশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখনই হয়তো দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল এবং এই সম্পর্কেও অবগত ছিল দখলদার ইসরায়েল। গত 19 মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওই দিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান। তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। তবে এখনও বিষয়টি মানতে নারাজ ইরান। তারই ধারাবাহিকতায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করছেন, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।